হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, মুভির নাম মঞ্জুমাল বয়েজ। এটি চিদম্বরম রচিত পরিচালিত 2024 সালের ভারতীয় মালায়ালাম ভাষার একটি সুপারহিট ছবি। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলো শুরু করি আজকের গল্প মঞ্জুমাল বয়েজ। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই 1991-এ রিলিজ গুনা মুভির একটা গান টিভিতে হচ্ছে, আর কেরালাতে কিছু লোক ঘুরতে এসেছে। তারা তাদের খাওয়ার পর যখন বিল পেমেন্ট করতে যায় তখন তারা সেখানে একটা খবরের কাগজের টুকরো পায়। সেই খবরের কাগজে যে নিউজটা ছাপা ছিল সেটা দেখা মাত্র লোকটি চমকে ওঠে, আর তার সাথে থাকা লোকদেরকেও সেই খবরটা দেখাতে থাকে। খবরটা দেখার পরে সকলেই বেশ ব্যস্ত হয়ে পড়ে, আর তারা এখন কেরল ছেড়ে নিজেদের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে খবরটা কি এই মুহূর্তে আমাদের দেখানো হয় না বা জানানোও হয় না। এই লোকগুলো স্থানীয় চার্চে এসে সেই খবরটা স্থানীয় লোকদের দেয়। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হতে থাকে, যেখানে আমরা একটা বিয়ে বাড়ির দৃশ্য দেখতে পাই। এখানে ম্যারিন উইথ শিন্টো বলে কারোর বিয়ে হচ্ছিল, আর সেইখানে এই মঞ্জুমাল বয়েজরা দারুণ মজা করছিল। এই বন্ধুদের মধ্যে ছিল সুধি, কুট্টান, সুভাষ, সিজু, বিষ্ণু, চন্দু, শিক্ষণ, কৃষ্ণন, ডিল্লান, অনিল, আরও অনেকে। এর মধ্যে সিজু নিউলি ম্যারিড কাপলের সাথে বন্ধুদের নিয়ে ছবি তুলতে চাইছিল, কিন্তু তার ভাই শিক্ষণ বলে যে সিজু এই মুহূর্তে কোনো সিন ক্রিয়েট করবে, তাই সে টেনে তার দাদাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই বাকিরা এই বিয়েবাড়িতে অনেক মজা করছিল। এর মধ্যে সুধি, যে কিনা তার নতুন জামা নিয়ে খুবই ওয়ারিড, সে কাউকে খাবার সার্ভ করছে না, কারণ তার নতুন জামায় দাগ লেগে যেতে পারে। এতদিন বাদে সুধি তার পুরনো স্কুলের বন্ধু প্রসাদের সাথে দেখা করে। এখন এরা দুজনে কি করছে জানালে প্রসাদ জানায় যে সে নতুন করে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা খুলেছে, আর সুধি জানায় তার কনস্ট্রাকশনের বিজনেস আছে। সুধি জানায় এখন যদি তার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয় তাহলে অবশ্যই সে প্রসাদকে ফোন করবে আর তার থেকেই গাড়ি চালাবে। এই বিয়েবাড়িতে সকলে এত হই হুল্লোড় করতে করতে হঠাৎ করে তাদের রাইভাল টিমের সাথে দেখা হয়। আসলে রাইভাল টিম আর কেউ নয়, এরা টাগ অফ ওয়ারে লাস্ট ইয়ার যাদের সাথে পার্টিসিপেট করেছিল আর হেরে গেছিল তারা। এই দলটির নাম উষা দর্শন গ্রুপ, এবং কথায় কথায় এদের মধ্যে বচসা আরও তুঙ্গে ওঠে, আর এরা ঠিক করে আসল চ্যাম্পিয়ন কে সেটা এই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে। কারণ এখন মঞ্জুমাল বয়েজ আর উষা দর্শন বয়েজের মধ্যে টাগ অফ ওয়ার শুরু হবে। কিছুক্ষণ এই টাগ অফ ওয়ার চলার পরে লাস্ট অব দি উষা দর্শন গ্রুপই জিতে যায় আর মঞ্জুমাল বয়েজ হেরে যায়। আবার এই হারটা মঞ্জুমাল বয়েজ কিছুতেই মেনে নিতে পারে না। এরা আবার নিজেদের ঘাঁটিতে দেখা করে আর তাদের সেই হারের বিষয়ে কথা বলতে থাকে। এর মধ্যে কৃষ্ণা যে সে একটা চশমার দোকানে কাজ করে, সেই চশমার দোকান থেকেই সে কিছু ছবি পায়, যে ছবিগুলো আসলে উষা দর্শন গ্রুপ ছুটিতে ঘুরতে গেছিল সেই ছবি। এই ছবি দেখার পর তারা ঠিক করে তাদের গ্রুপরাও কোথাও না কোথাও ঘুরতে যাবে। প্রথমে ঠিক করে গোয়া যাবে, কিন্তু বাজেট অনেক বেশি থাকায় গোয়া ক্যান্সেল করে। শেষ পর্যন্ত তারা ঠিক করে কোডাইকানাল ঘুরতে যাবে। এই গ্রুপে প্রথমে তাদের 26 জনে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন প্রসাদকে ফোন করে সে জানায় যেহেতু ওনাম সিজন চলছে তাই সব গাড়ি বেরিয়ে গেছে। এখন তার কাছে শুধুমাত্র কলিস গাড়িই রয়েছে, কিন্তু কলিস গাড়িতে 9 জনের বেশি বসা যাবে না। অনেক আলাপ আলোচনার পর এরা 9 জনই বেরিয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে একজন ক্যান্সেল করে। তখন টিমের বাকিরা সুভাষকে নিয়ে যেতে চায়। সুভাষেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে আর্থিক সমস্যার কারণে সে প্রথমে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সুভাষ যখন যায় তার মার কাছে কিছু টাকা চাইলে তার মা দিতে অস্বীকার করে। সে শুধু তার ভাইয়ের বেলটা নিয়েই কোডাইকানালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন রাস্তায় তারা এক জায়গায় বসে খাবার খাচ্ছিল আর বাকি সকলে মন্দিরে গেছিল। তখন প্রসাদ সুভাষকে বলে যে সে কেন মন্দিরে যাচ্ছে না। সুভাষ বলে সে ঠাকুর দেবতায় বিশ্বাস করে না। তখন প্রসাদ বলে ঠাকুর হচ্ছে এমন যার আলোটা আমাদের উপরে পড়ছে, কিন্তু সেই কথাটা নিয়ে সুভাষ কিছুটা হাসি ঠাট্টা করে আর এটা বুঝিয়ে দেয় সে কোনো অবস্থাতেই ঠাকুর দেবতার অস্তিত্ব স্বীকার করছে না। এরপর তারা কোডাইকানাল পৌঁছায় আর সেইখানে দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যে তারা মোহিত হয়ে যায়। এবার বয়েজ টিমের তো একটা বৈশিষ্ট্য আছে যে যেখানে যেটা করা মানা সেটাই তারা করবে। যেখানে ছবি তোলা মানা তারা সেখানে ওটা ছবি তুলবে, যেখানে প্রবেশ নিষেধ তারা সেখানেই বেশি করে যাবে। এইভাবে
তারা ট্রিপটা খুব মজা করে ঘুরছিল। এর মধ্যে ট্রিপে গান শোনার জন্য তারা গুনা মুভির একটা সিডি কেনে। তখন প্রসাদ বলে যে এই গুনা মুভি অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল গুনা কেভে, যেখানে সেও এসেছিল বালাকৃষ্ণনের টিমের সাথে। এই গুনা কেভের সৌন্দর্য যে কী সুন্দর সেটা না দেখলে বিশ্বাস করা যায় না, কিন্তু তাদের এই ট্যুর ডেস্টিনেশনের মধ্যে গুনা কেভ ছিল না। কিন্তু এখন প্রসাদ যখন গুনা কেভের এত প্রশংসা করেছে, তখন বাকিরা সবাই ঠিক করে যে করেই হোক গুনা কেভসে তারা ঘুরতে যাবেই। এই বলে তারা এখন এই গুনা কেভসের দিকে রওনা দেয়। এই গাড়িতে যদিও 9 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু সিজু তার ভাই সিকশনকে নামিয়ে গাড়িতে উঠে পড়েছিল, আর সিকশনও গিয়ে পিছের সিটে বসে পড়েছিল। এইভাবে এখন ড্রাইভারকে নিয়ে এই গাড়িতে মোট 11 জন আছে। আর এই 11 জনই এখন চলেছে গুনা মুভির অ্যাকচুয়াল শুটিং স্পট গুনা কেভের ভিতরটা দেখতে। কিন্তু তারা যখন সেখানে পৌঁছায়, তখন স্থানীয় লোক জানায় যে সেই ভিতরে যাওয়া কিছুতেই সম্ভব নয়, কারণ সেখানে এর আগে অনেক লোক বিপদে পড়েছে। এরা যখন বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল, তখন হঠাৎ করে কুট্টান দেখে সেই রেলিংয়ের ভিতরে 3 জন লোক ঘুরে বেড়াচ্ছে। এখন যখন ওরা ভিতরের লোক দেখে নিয়েছে, এখন আর ওদেরকে আটকানো সম্ভব না। তাই এইবার এরাও ভিতরের দিকে নেমে পড়ে। এরা যখন গুনা কেভসের ভিতরে যায়, তখন ওইখানকার সৌন্দর্য দেখে এরা নিজেদেরকে আটকাতে পারে না। এরা ভিতরে গিয়ে চিৎকার করছে, চেঁচামেচি করছে। তবে সেখানে তারা কিছু বাদরের কঙ্কাল আর একটা স্টেগনেন্ট গন্ধও পায়, কিন্তু এদেরকে আর কোনোভাবেই আটকানো যায় না। এরা একটার পর একটা ব্যারিকেড পেরিয়ে পৌঁছে যায় একদম ভিতরে। এইখানে এসে তারা দেখতে পায় এই গুহার ভিতরে তাদের আগে আরও অনেক বয়েজ টিমেরা এসেছে, আর তারা প্রত্যেকে এই গুহার দেয়ালে তাদের নিজেদের নাম আর তাদের গ্রুপের নাম লিখে রেখে গেছে। এই দেখে সিকশন আর কৃষ্ণা ঠিক করে যে তারাও গিয়ে তাদের মঞ্জুমাল বয়েজের নাম লিখবে। এরপর তারা যখন এই মঞ্জুমাল বয়েজের নাম লেখে আর সবাইকে সেটা দেখাতে থাকে, এটা দেখে সুভাষ বলে যে এখন উচিত তাদের এই মঞ্জুমাল বয়েজের নিচে আজকের ডেটটাও লেখা। আর সে বলে তারা সেখানে অপেক্ষা করলে সুভাষ এখন গিয়ে নিজে আজকের ডেটটা লিখবে। এই বলে সুভাষ তাদের দিকে এগোতে যায়, কিন্তু হঠাৎ করে তার পাটা হোঁচট খেয়ে যায় আর একটা গর্তের মধ্যে সুভাষ পড়ে যায়। চোখের নিমিষে সুভাষ কোথায় পড়ে যায় তারা বুঝতে পারে না, কিন্তু সুভাষ যে কোনো বড় বিপদের মধ্যে পড়ে গেছে এটা হট করে তাদের সকলেই মনে হতে থাকে। তারা এখন সুভাষের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু সুভাষ কোনো সাড়া শব্দই দেয় না। সুভাষ ঠিক কতটা গভীরে পড়ে গেছে সেটা দেখার জন্য তারা সকলের নিজেদের মোবাইলের লাইট বার করে দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে ভিতর থেকে একদল বাদুড় বেরিয়ে আসে। বাদুড় বেরিয়ে আসতে দেখে বাকিরা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু এই মুহূর্তে অভিলাষ হঠাৎ করে বলে ওঠে, সুভাষ চালা গায়া, সুভাষ চালা গায়া। এই বলে সে কেমন ট্রমাটাইজড হয়ে যায়। এই গুহার ভিতর থেকে এতগুলো বাদুড় বের হয়ে যেতে একজন গাইড দেখতে পায়, আর সে বুঝতে পারে ভিতরে অবশ্যই কোনো বিপদ ঘটেছে। এখন ভিতরে মঞ্জুমাল বয়েজের বাকি টিম সুভাষকে ডাকতে থাকে, আর সমানে নিজেদের লাইট দিয়ে ঠিক সুভাষ কত দূরে রয়েছে সেটা বোঝার চেষ্টা করতে থাকে। কিন্তু সুভাষ যখন কোনো সাড়া শব্দই দেয় না, তখন তারা বুঝতে পারে সুভাষের সাথে নিশ্চয়ই বড় কোনো বিপদ ঘটেছে। এখন পুরো টিম 3টে দলে ভাগ হয়ে যায়, যার মধ্যে 2 জন প্রসাদকে গিয়ে বলে গাড়ি বার করে পুলিশের কাছে যেতে, আর কিছু লোক যায় সেই স্থানীয় একটা দোকানদারকে সেই গুহার ভিতরে আনতে, আর একজন যায় অভিলাষকে নিয়ে বাইরে। কিন্তু এরা 3 জনই একই রকমের খবর পেতে থাকে। প্রত্যেকেই তাদের জানায় যে এই গুহা 900 ফিট গভীর। এর আগে আরও 11 জন এই গুহার মধ্যে পড়ে গেছে। এই গুহাকে এখানকার লোকেরা শয়তান কি রসুই বা ডেভিলস কিচেন বলে, আর এর মধ্যে পড়ে আজ পর্যন্ত কেউ জীবিত বেঁচে আসেনি। এমনকি কিছু বছর আগে একজন মন্ত্রীর ছেলেও এর মধ্যে পড়ে গেছিল। মন্ত্রী বলেছিল 15 লাখ টাকা সে উপহার দেবে যদি কেউ তার ছেলের এক টুকরো হাড়ও নিয়ে আসতে পারে। কিন্তু এইখানের গরিব লোকেরা যারা 1 টাকার জন্য এত পরিশ্রম করে, তারা 15 লাখ টাকার লোভ দেখিয়েও কোনোভাবেই এই গুহায় নামতে রাজি হয়নি। এই গুহাতে যে একবার পড়ে তার পক্ষে বেঁচে ফেরা আর সম্ভব নয়। তাই সুভাষও আর বেঁচে নেই। তাই সুভাষকে বাঁচানোর ইচ্ছাও এরা জানি এখন ত্যাগ করে। আর পুলিশ স্টেশনে পুলিশ প্রথমে এদের বলে যে নিশ্চয়ই তারাই তাদের বন্ধুকে মদ খেয়ে ধাক্কা মেরে ওই গুহার মধ্যে ফেলে দিয়েছে। প্রথমে আসতে রাজি না হলেও একটা সময় তারা আসতে বাধ্য হয়। এদিকে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে, আর জলের ধারা সেই গুহার গর্তের মধ্যে পড়তে
ঘুরতে থাকে। কিছুক্ষণের মধ্যে এখন তাদের বন্ধুদের মনে হয় যদি কোনোভাবে গর্তটা জলে ভরে যায় তাহলে সুভাষের তো বাঁচার আর কোনো পথই থাকবে না। তাই এখন তারা ওই গর্তের চারিপাশে যে যার মতন শুয়ে পড়তে থাকে। সুধি যে নিজের জামাকাপড় সম্পর্কে এত কনসিয়াস, সেও এখন ওই নোংরা কাদা জলে শুয়ে পড়ে জল আটকানোর জন্য, কারণ জলে ভরে গেলে গুহা আর সুভাষ কোনো মতেই বেঁচে থাকতে পারবে না। এদিকে ওই জঙ্গলের ফরেস্ট গার্ড, দোকানদার সকলেই তাদের বলে এই ঠান্ডা জলে তারা যেন শুয়ে না থেকে সেখান থেকে চলে যায়। এই জঙ্গলের যে গাইডটা বাদুড়দের উড়ে যেতে দেখেছিল, এখন সেও এই গর্তের কাছে চলে আসে আর ঘটনা দেখে সেও বেশ ঘাবড়ে যায়। এরা সকলেই বন্ধুদের বলতে থাকে যে সুভাষ কিছুতেই বেঁচে নেই, তাই তারা যেন এখান থেকে চলে যায়। কিন্তু এর মধ্যে সিকশান চিৎকার করে সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে। আসলে সিকশানের গলায় ছিল এই বন্ধুদের মধ্যে সব থেকে জোরে। এবার হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যে ভয় পাচ্ছে, আর এদিকে আমরা সুভাষকে দেখতে পাই যে লাল একটা অন্ধকার গুহার মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। সে উপরে তার বন্ধুদের দেখে তাদের সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু তারা শুনতে পাচ্ছে না। এদিকে আবার ছোটোবেলার দৃশ্য দেখানো হয় যেখানে সুভাষের একা ঘুমোতে ভয় লাগছিল, তাই সে মায়ের কাছে এসে ঘুমায়। এই দেখাতে দেখাতে হঠাৎ করে গুহার ভিতরে বর্তমানে সুভাষকে দেখানো হয়। আসলে সে গুহার একদম নিচে না পড়ে একটা কাদামাটিতে আটকে গেছে, কিন্তু সে এতটাই আহত হয়েছে যে তার আর নড়াচড়া করারও শক্তি নেই। সিকশানের চিৎকারে সে অবচেতনে কোনোভাবে সাড়া দেয়, কিন্তু উপরে থাকা তার বন্ধুরা তার সেই সামান্য সাড়াও শুনতে পেয়ে যায়। আর তারা বলে যেহেতু সুভাষ বেঁচে আছে, যে করেই হোক তারা সুভাষকে এইবার সেই নিচের থেকে তুলে আনবে। এখন এই মুহূর্তে সুভাষকে বাঁচানোর জন্য এখানে ফায়ার ব্রিগেডও চলে আসে, কিন্তু ফায়ার ব্রিগেডের কেউই সেই নিচে নামতে রাজি হয় না। কেউই যখন নিচে নামতে রাজি হচ্ছিল না, তখন শেষ পর্যন্ত কুট্টান বলে সে নিচে নামতে রাজি হবে। এরপর একটা ছোটোবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় যে ছোট্ট একটা বাউরির মধ্যে স্নান করতে গিয়ে সুভাষ জলে তলিয়ে যাচ্ছিল, আর কুট্টান সেদিন তাকে বাঁচিয়েছিল। তাই আজকেও কুট্টানই যাবে সুহাসকে বাঁচাতে। এখন পুলিশ বলে সে যদি হিরো সাজতে যায় তাহলে সে খুবই ভুল করছে, কিন্তু কুট্টান জানায় সে সব অবস্থাতেই নিচে নামতে রাজি আছে। এখন সুধি কুট্টানকে বলে যদি কুট্টান নামতে ভয় পায় তাহলে সে নামতে রাজি আছে। এখন পুলিশ অফিসারদের কাছে কুট্টানকে নিচে নামানো ছাড়া আর কোনোই রাস্তা থাকে না। এখন প্রথমে কুট্টানকে তারা সেফটি গিট বা দড়ি কীভাবে নামানো ওঠানো হবে কিছুটা জিনিস শেখানো হয়। কুট্টানকে বলে সে সব কিছু বুঝতে পেরেছে কিনা। কুট্টান জানায় আগে সে নিচে যাবে, তারপর ভেবে দেখবে সে কি করবে আর করবে না। তার সাথে কুট্টান আর এখানকার লোকেদের ভাষার কিছু সমস্যা থাকছিল বলে তারা একজনকে নিয়ে আসে যারা কুট্টান আর পুলিশদের মধ্যে দোভাষিকের কাজ করে। এখন কুট্টান নিচে গিয়ে সুভাষকে দেখতে পায়, কিন্তু সুভাষ এতটাই অসুস্থ ছিল সে কুট্টানকে প্রথমে যমদূত বলে মনে করে আর তারই গলা টিপে ধরে, কিন্তু একটার সময় কুট্টান তা নিজেকে ছাড়িয়ে নেয় আর আস্তে আস্তে সুভাষকে নিয়ে উপরে উঠতে থাকে। কিন্তু উপরে ওঠার রাস্তায় একটা পাথর এইভাবে আটকে ছিল যেইখানে তারা দুজনেই আটকে যায়। পুলিশ আর দমকলের লোকেরা দড়ি টেনে সুভাষ আর কুট্টানকে উপরে তুলতে থাকে, কিন্তু যেহেতু বৃষ্টিতে ভিতরে মাটি পিছল হয়েছিল, একসময় দমকল আর পুলিশ দুজনদের হাত থেকে দড়ি ছুটে যেতে থাকে। এই মুহূর্তে মঞ্জুমাল বয়েজ দৌড়ে আসে আর তারাও এবার সেই দড়ি টানার কাজে হাত লাগায়। যদিও সকলেই চেষ্টা করছিল তাদের দড়ি টেনে তোলার, কিন্তু কিছুতেই তারা পারছিল না। এতক্ষণ অভিলাষ যে বাইরে একেবারে ট্রমাটাইজড হয়েছিল, এখন সে সেইখানে চলে আসে। অভিলাষকে ওইখানে দাঁড়িয়ে থাকতে দেখে সুধি জানায় সে জানি আর না এগোয়, সেখান থেকে চলে যায়। কিন্তু অভিলাষ হঠাৎ করে বলে ওঠে প্রথমে ঢিলা দিতে তারপর টেনে তুলতে। আসলে এটাই ছিল সুধা দর্শন গ্রুপের টাগ অফ ওয়ার জেতার প্রধান কারণ। ওরা এইভাবেই প্রথমে ঢিলা দিত আর তারপর জোরে টান দিত, আর তাতেই প্রত্যেকবার মঞ্জুমাল বয়েজ হেরে যেত। আজ সেই ট্রিক্সটা কাজে লাগিয়ে মঞ্জুমাল বয়েজের টিম কুট্টান আর সুভাষকে সেই গর্ত থেকে টেনে বার করে। এখন যখন কুট্টান আর সুভাষ সেই গর্তের বাইরে আসে, তারা দেখে যে সুভাষ প্রচুর আহত, তার হাত পায়ে পিঠে ভর্তি কাটা দাগ। সুভাষকে বাইরে আনার পর সিজু তাকে পাজা কোলে
তুলে সেই গুহার বাইরের দিকে ছুটতে থাকে। দেখলে মনে হয় যেন সুভাষ একটা বাচ্চা ছেলে আর তাকে নিয়ে সিজু এইভাবে ছুটছে। কুট্টানও কিছুটা ইনজিওর হয়েছিল, কিন্তু বন্ধুকে বাঁচাতে পেরে তার আনন্দে সে তার নিজের ব্যথা বেদনা ভুলে গেছিল। এখন সুভাষকে বাইরে আগুনের সামনে নিয়ে আসা হয়। সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। এখন সেই গ্রামের একজন স্থানীয় মহিলা এসে সুভাষের পা ছুঁয়ে প্রণাম করে আর বলে, বাবা, তুমি মৃত্যুকে ছুঁয়ে এসেছো, তুমি ভগবানের সমান। এই কথাটা শোনার পর সুভাষও কিছুটা অবাক হয়ে যায়। এতদিন যে সুভাষ ঠাকুরকে মানত না, আজ তাকেই স্থানীয় লোকেরা ঠাকুর বলে মানছে। এখন পুলিশ সেখানে কিছু তাদের রিপোর্ট লিখতে চাইলে সেই বুড়ো দোকানদার আর গাইড জানায় এখন প্রথমে দরকার এদের ফার্স্ট এড, তাই এইখানে তাদেরকে আটকে না রেখে বরং তাদের কোডাইকানাল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এরপর হাসপাতালে আনলে ডাক্তার জানায় তাকে ফার্স্ট এড তো দেওয়া হয়েছে, কিন্তু এখন তার কিছুটা মেন্টাল স্টেবিলিটির জন্য আরও অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার, তাই তাকে বরং কোনো বড় হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। এখন এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেছিল আর রিপোর্টাররা এখন এদেরকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইছিল। তারা যখন ফিরছিল তখন টিভিতেও তারা তাদের এই ঘটনাটা দেখতে পায়। তারা বুঝতে পারে যে অনেকেই এখন এই সম্পর্কে জেনে গেছে। এরা যখন মঞ্জুমেলে ফিরে আসে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু এই ঘটনাটা কেউই ভুলতে পারে না। সুভাষ হাসপাতালে ভর্তি এই খবর যখন সুভাষের মা পায় তখন দৌড়ে তাকে হাসপাতালে দেখতে আসে আর কুট্টানকে প্রচুর ভুলভাল কথা বলে। তুমি এই গ্রুপের সব থেকে বড়, কেন বিয়ে করে সেটেল হয়ে যাচ্ছ না আর সব বাচ্চাদেরকে ভুল পথে চালনা করছো। এখন বাকি বয়েজরা নিজেদের লাইফে ফিরে আসলেও কেউই আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। এদিকে সুভাষকে দেখানো হয় সে এতটাই ট্রমাটাইজড, সে না ঘুমাতে পারছে না জাগতে পারছে, প্রতি মুহূর্তেই সে একটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। এখন ছোটোবেলায় যেমন তার ভয় করলে সে মার কাছে এসে শুতো, এখন সে ভয় পাচ্ছে বলে তার পাশে এসে তার মা শোয়। সুভাষকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তার মা এখন তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়। এইবার ঘটনা আবার প্রেজেন্টে দেখানো হয়। ওই যে সিনেমার শুরুতেই একটা খবরের কাগজের টুকরো নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখানো হয়েছিল, আসলে সেই খবরের কাগজে এই ঘটনার কথাই প্রকাশিত হয়েছিল, যেটা মঞ্জুমালের লোকেরা জানতো না। এখন যখন এই খবরের কাগজের টুকরোটা সুভাষ আর কুট্টানের মা হাতে পায় তখন তারা এই ঘটনার সম্পর্কে জানতে পারে। আর সুভাষের মা এখন গিয়ে কুট্টানকে হাত ধরে ধন্যবাদ জানায়, কারণ সে জানায় সেদিন যদি কুট্টান সুভাষকে না বাঁচাতো তাহলে তার মা সুভাষকে আর ফিরে পেত না। তাই সে হাত জোর করে কুট্টানের কাছে ক্ষমা চায় আর তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। এখন স্থানীয় লোকেরাও কুট্টানকে উকিঝুঁকি দিয়ে দেখতে শুরু করে, কারণ তাদের চোখেও কুট্টান এখন সুপার হিরো। এরপর দেখানো হয় সেই গুনা কেভসের মুখটা সরকার থেকে লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। মঞ্জুমেল বয়েজ সিনেমার যে স্টোরি সেটা আসলে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, আর সিনেমার শেষে সেই আসল মঞ্জুমেল বয়েজ যারা এই ঘটনার সাক্ষী ছিল তাদেরকেও দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মঞ্জুমেল বয়েজের স্টোরি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।